আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মা জলদি নাস্তা দাও, আজকে অফিসে তাড়াতাড়ি যেতে হবে, নতুন এমডি জয়েন করছে। তুই টেবিলে বস, আমি নাস্তা নিয়ে আসছি। আচ্ছা, এর মধ্যেই আমার পরিচয়টা দিয়ে দিই। আমি নুসরাত জাহান মাহি, সবাই আমাকে মাহি বলেই ডাকে। আর আমি খুব সুন্দর আর শান্ত স্বভাবের মেয়ে, সবাই তাই বলে। আমার ছোট্ট একটা পরিবার, সেখানে আমি আর আমার মা থাকি। আমার বাবা আমাদের সাথে থাকেন না। আমার যখন 5 বছর বয়স তখন বাবা মাকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করেন। ভালোবেসেই বিয়ে করেছিল তারা দুজন, কিন্তু সম্পর্কটা টিকেনি। সেই থেকেই মা আমাকে নিয়ে একা থাকেন। অনেক বিলাসিতায় বড় করেছেন আমাকে, কখনো কষ্ট কি জিনিস আমাকে বুঝতে দেননি, কারণ মায়ের পাশে আমার নানু বাড়ির সাপোর্ট ছিল। থাক, অনেক কিছু বলে ফেললাম। এখন আমাকে খাবারটা তো খেতে হবে। নে ধর, পুরোটা খাবি কিন্তু, প্রতিদিন তো হাফ খেয়ে চলে যাস। মা আজকে তো আরো জলদি যেতে হবে। নতুন এমডি আসবে তো, আর আমি তার বিয়ে, তাড়াতাড়ি না গেলে হয়? তাই বলে কি না খেয়ে যেতে হবে নাকি? আর দিন দিন যা ফিগার বানাচ্ছিস, কিছুদিন পর তো তোকে চোখেও দেখা যাবে না। আহা মা, স্লিম না থাকলে আমি কাজ করব কিভাবে? আর মোটা হয়ে গেলে ছেলেরা যদি আমাকে আমার দিকে না তাকায়। আচ্ছা, আমার খাওয়া শেষ, আমি আসি, তুমি খেয়ে নিও। আচ্ছা, সাবধানে যাস। উফ, তাও অনেকটা লেট হয়ে গেল। না জানি নতুন এমডি কেমন হবে, ভাবতে ভাবতেই অফিসে পৌঁছে গেলাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং এভরিওয়ান। আরে মাহি, তুমি তো লেট কেন? এমডি সাহেব অলরেডি চলে এসেছেন, তাড়াতাড়ি এসো, ওয়েলকাম করতে হবে। হ্যাঁ চলো, আসলে জ্যামে আটকে গিয়েছিলাম, তাই এত লেট হলো। দেখে দেখে আজকেই তোমাকে জ্যামে পড়তে হলো। শুনেছি নতুন এমডি নাকি খুব কড়া মেজাজের লোক। ও তাই নাকি? এই ওয়েট ওয়েট, ওনার নামটাই তো জানা হয়নি, নামটা কি? এখন পর্যন্ত নামটাই জানো না? হ্যালো এভরিবডি, আমি আশফি চৌধুরী, আপনাদের নতুন এমডি। ওয়েলকাম স্যার। ওয়েলকাম স্যার। আমি আপনার কথা শেষ করার আগেই মিস্টার আশফি কথা বলা শুরু করলেন। আমি যেহেতু এখানে নতুন, তাই আমি আপনাদের সকলের সাহায্য কামনা করব। ম্যানেজার সাহেব, আপনি আমার চেম্বারে আসুন। ওকে স্যার। ওয়াও, আমাদের আশফি স্যার তো পুরাই হিরো। এত ইয়াং, স্মার্ট আর ড্যাশিং, আমি তো পুরো প্রেমেই পড়ে গেলাম। সেটা তো ঠিক আছে, কিন্তু বিহেভিয়ারটা এমন কেন? আমি ওয়েলকাম করলাম আর আমাকে এইভাবে অ্যাভয়েড করলো। আগে বলেছিলাম উনি একটু কড়া মেজাজের মানুষ। একটু না, অনেকটাই। আচ্ছা ম্যানেজার সাহেব, আপনি এখন আসতে পারেন। ওকে স্যার। আমার চেম্বারে আসুন। মে কাম ইন স্যার? ইয়েস, কাম ইন, বসুন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনি এখানে কত বছর হলো কাজ করছেন? 2 ইয়ার্স স্যার। এই 2 বছরে আপনি ঠিক কতবার লেট করে এসেছেন? স্যার আমি অলওয়েজ রাইট টাইমে আসি অফিসে। অ্যাকচুয়ালি আজকে জ্যামে আটকে গিয়েছিলাম, তাই আর কি। শাট আপ! আমি এই এক্সকিউজ জিনিসটা একদম অপছন্দ করি। নেক্সট টাইম আমি আপনাকে রেগুলার রাইট টাইমে অফিসে দেখতে চাই। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে স্যার। এখন আসতে পারেন। আর হ্যাঁ, আপনার নামটা তো জানা হলো না, নামটা কি? নুসরাত জাহান মাহি। তো মিস মাহি, এই ফাইলগুলো রাখুন, কালকের মধ্যেই কাজ শেষ করে এগুলো আমাকে জমা দিবেন। স্যার কালকের মধ্যেই দিতে হবে এতগুলো ফাইল? ইয়েস, কালকেই। ওকে স্যার। আর হ্যাঁ শুনুন, প্রতিদিন সকালে এসে অ্যাট ফার্স্ট আমার চেম্বারে আসবেন, এসে আমাকে গুড মর্নিং জানাবেন, তারপর নিজের চেম্বারে যাবেন। ওকে? ওকে স্যার। এখন আসুন। হায় খোদা, এই কেমন অদ্ভুত অদ্ভুত রুলস ওনার, মুডটা একদম পুরো নষ্ট করে দিল। আগের এমডি স্যারের কাছে কখনো এমন বকা খায়নি, আর ইনি একদিন আসতে না আসতে সবাইকে মেজাজের উপর রাখছেন। বদ মেজাজি লোক একটা। কি ব্যাপার মাহি, তোমাকে এমন ভীষণ লাগছে কেন? আর বলো না, পুরো মেজাজটাই বিগড়ে দিল। তারপর আসিফকে সবকিছু বললাম। তাহলে পানিশমেন্ট দিল তোমাকে? হ্যাঁ, যাই হোক, অনেক সাবধানে কাজ করো। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। আজকে কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। এত কাজ দিয়েছে যে অফিসের কাজ বাসায় আনতে হলো। একদিনে এত কাজ কি করে শেষ করব আল্লাহ পাকই জানে।
কিরে, আজকে আসতে এত দেরি করলি যে? ও মা, পরে বলছি, আগে খেতে দাও, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। কেন রে, আজকে দুপুরে খাসনি? তোর তো এত তাড়াতাড়ি কখনো খিদে পায় না। আর খাওয়া, নতুন এমডি স্যার এত কাজ দিয়েছে যে খাওয়ার কথাই ভুলে গিয়েছি। আর এত বদমেজাজি জানো মা। তাই নাকি? তাহলে সাবধানে কাজ করিস। আর তুই কখনো মাথা গরম করবি না, বুঝলি? যা ফ্রেশ হয়ে, আমি তোকে খাবার দিচ্ছি। যাচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসের কাজ নিয়ে বসলাম। কাজ করতে করতে রাত 11:30 বেজে গেল। হঠাৎ আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, বেশি রাত জেগে কাজ করা ভালো না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। আমি সাথে সাথে সেই নাম্বারে ফোন করলাম, কিন্তু ফোন রিসিভ হলো না। তারপর কাজ শেষ করতে করতে রাত 12:30 বেজে গেল। কাজ শেষ করে আমি ঘুমিয়ে পড়লাম। খুব সকাল সকাল ঘুম ভাঙলো মায়ের ডাকে। উঠে জলদি নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে ঢুকেই শুনি সবার মুখে একই টপিক, স্যার কত সুন্দর, কত লম্বা, কি সুন্দর চোখ। চোখ দেখলেই প্রেমে পড়ে যাওয়ার মতো অবস্থা। ঠোঁটটা কত লাল, গায়ের রং কত ফর্সা, আর হেয়ার স্টাইলটা তো বলার প্রয়োজনই নেই। সবার ভেতর আমি বলে উঠলাম, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মাহি, বিশ্বাস করো, আমি বাস্তবে এত সুন্দর ছেলে কখনো দেখিনি। হ্যাঁ তো এখন দেখো। আচ্ছা, ছেলে মানুষ যদি মেয়েদের মতো এত সুন্দর হয়, তাহলে মেয়ে মানুষের সুন্দর হওয়ার কোনো প্রয়োজন আছে বলো? ম্যাম, আশফি স্যার আপনাকে ডাকছেন। হ্যাঁ যাও, আসছি। আসতে না আসতেই ডাক পড়ে গেছে, অসহ্য। আসবো স্যার? আসুন। আপনাকে কাল আমি কি বলেছিলাম? কাল আমাকে কি বলেছেন স্যার? ও হ্যাঁ, মনে পড়েছে। গুড মর্নিং স্যার। সরি স্যার, একদম ভুলে গিয়েছিলাম। আমি কাজগুলো শেষ করেছি, এই যে স্যার। আপনার সাহস হয় কি করে আমার কথা অমান্য করার? আপনার কথা ছিল অফিসে এসে সবার আগে আমাকে মর্নিং জানানো। সেটা না করে আপনি স্টাফদের সাথে গল্প করতে দাঁড়িয়ে গেছেন। আর হবে না স্যার, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি আমার চোখের সামনে থেকে সরে যান, যান বলছি। মন খারাপ করে বাইরে চলে আসলাম, নিজের চেম্বারে চলে গেলাম। সকাল থেকে মনটা খারাপ হয়ে গেল। বসতে না বসতেই ফোন আসলো। হ্যালো, নুসরাত মাহি বলছি। ওকে স্যার, আশফি স্যার ফোন করেছেন, চেম্বারে যেতে বলছেন। ও গড, এই তো আসলাম, এক্ষুনি আবার ডাক পড়লো। দরজা নক করেই ভেতরে আসতে বললেন। ভেতরে ঢুকলাম। মিস মাহি, আমার জন্য এক কাপ চা আনুন। হোয়াট? আমি চা বানাবো? চা আনার জন্য তো... ও জাস্ট শাট আপ, ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সো আমি অফিসে থাকাকালীন আমার সব রকম ব্যক্তিগত বিষয় আপনাকেই দেখতে হবে। আর যদি সেটা না করতে পারেন, তাহলে রেজিগনেশন লেটার দিতে পারেন। নো স্যার, আমি এক্ষুনি বানিয়ে আনছি। স্যারকে চা বানিয়ে দিয়ে আমি চলে আসলাম আমার চেম্বারে। মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরও অনেক কষ্টে কাজে মন দিলাম। কাজ করার সময় চুলগুলো বারবার সামনে আসছিল, তাই চুলগুলো যখন বাঁধতে গেলাম তখন খেয়াল করলাম স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখার সাথে সাথে উনি চোখ ফিরিয়ে নিলেন। স্যার আর আমার চেম্বারটা একদম সামনাসামনি, মানে স্যার আমাকে দেখতে পান আর আমিও স্যারকে দেখতে পাই। কিন্তু এই 2 দিনেই আমার কাজের মুডটা নষ্ট হয়ে গিয়েছে শুধুমাত্র ওনার বিহেভিয়ারের জন্য। এত খিটখিটে মেজাজের মানুষ হতে পারে কিভাবে, আজব। যাই হোক, আমাকে আমার কাজে যেভাবেই হোক মনোযোগী হতে হবে, না হলে আমার চাকরিটাই যা যাবে। আর এই বাজারে ভালো স্যালারির চাকরি পাওয়া সো টাফ, তাই আমাকে খুব ধৈর্য রাখতে হবে। ও কি কোনোভাবে বুঝতে পারলো নাকি কিছু? না, কিছুই বুঝতে পারিনি। বুঝলে রিয়াকশনটা অন্যরকম হতো। যাই হোক, এত তাড়াতাড়ি বুঝতে দিলে চলবে না। মহারানীর ঠোঁটের নিচের তিলটা আগের থেকে আরো বেশি কালো হয়ে গেছে, যার জন্য সৌন্দর্যটা আরো বেশি বেড়ে গেছে। আর ফেসটা সেই আগের মতো পিচ্ছি আছে। মহারানী এখন পুরোপুরি কাজে ধ্যান দিয়েছেন, এর জন্য কোনো দিকে তাকাতাকি নেই। তাই তিনি দেখতেও পাচ্ছেন না কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ভালো, যত পারো কাজে মনোযোগী হও, কিন্তু এরপর থেকে যে এর থেকে বেশি মনোযোগ আমাকে দিতে হবে বাবু। কি মাহি, আজকে খবর কি? এরকম একজন হিরো স্যার এর প্রিয় হয়ে সময় কেমন যাচ্ছে? হ্যাঁ, তোমার কি গল্প শোনার ইচ্ছে হয়েছে? ডিয়ার, খুব। তাহলে গল্পের শিরোনামটাই শোনো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থেকে পার্সোনাল চাকরানি। কি সুন্দর না? উফ, তুমিও না। যাই হোক, শিরোনামটা জোর ছিল। হ্যাঁ খুব, ভাবছি আজকে এফবিতে পোস্ট দিব।
দুজনের হাসাহাসিতে মাহি একবারও খেয়াল করলো না কেউ তার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা আর কেউ না, মিস্টার আশফি চৌধুরী। আমার চেম্বারে আসুন। এত হাসাহাসি, এত হাসি আসে কোথা থেকে তোমার? আজকে আমি সেটাই দেখব। আমার সামনে ছাড়া যাতে তুমি অন্য কোনো ছেলের সামনে না হাসতে পারো তার ব্যবস্থাই করব। দেখেছো কতটুকু সময় হয়েছে ওনার চেম্বার থেকে আসলাম, আবার সাথে সাথে ফোন। উফ, যাও যাও, দেখো আবার কি করতে বলে। এই লোকটার সামনে গেলে আমার হার্টবিট 14 গুণ বেড়ে যায়। এত ভয় পেলে কিভাবে কাজ করবো ওনার সাথে বুঝতেই পারছি না। ভাবতে ভাবতেই চলে আসলাম ওনার চেম্বারে। জি স্যার, বলুন। হ্যাঁ বসুন। এই ফাইলগুলো ধরুন। এগুলোতে কিছু ফল্ট আছে যেগুলো এক্ষুনি কারেকশন করে দিতে হবে আমাকে। স্যার, এক্ষুনি এতগুলো ফাইল কিভাবে কারেকশন করে দিব? কিভাবে করে দিবেন সেটা তো আমার জানার কথা না। করে দিতে বলেছি, করে দিবেন, ব্যাস। ঠিক আছে স্যার, আসি। আসি মানে? আমি এখানে বসে করতে বলেছি। কিন্তু স্যার, আমি আমার চেম্বার ছেড়ে এখানে কেন বসবো? আর তাছাড়া আপনার কাজের ব্যাঘাত ঘটতে পারে। তাই তো, এটা তো একটু অন্যরকম দেখায়। দেখাক, তাতে কি? সেটা আপনাকে ভাবতে হবে না। আর যত কাজ ফাঁকি দেওয়ার চিন্তা, তাই না? আমার সামনে বসে তো আর ফাঁকি দিতে পারবেন না। স্যার, আমি মোটেও বলতে গিয়ে চুপ হয়ে গেলাম ওনার আগুন দৃষ্টি দেখে। মনে হচ্ছে চোখ দিয়েই গিলে ফেলবে। আমি চুপচাপ কাজ শুরু করলাম। আমি জানি তুমি ফাঁকিবাজ না, শুধুমাত্র আমার চোখের সামনে তোমাকে রাখার জন্য এই ব্যবস্থা। অলরেডি 30 মিনিটস পার হয়ে গেছে, এটা কাজ করেই চলেছে, একটা বারও চোখ তুলছে না। উফ, এতটা বোরিং কবে থেকে হলো মেয়েটা? কথা বলার মতো কোনো কিছু খুঁজেও পাচ্ছি না। ওহ গড, এতটা কেয়ারলেস কি করে হতে পারে ও? কাজ করতে করতে গলার কাছ থেকে ওড়নাটা বেশ কিছুটা নিচে পড়ে গেছে, আর তাতে ওর গলার বেশ খানিকটা নিচে আর বুকের বেশ খানিকটা উপরে, মানে মাঝ বরাবর লাল তিলটা দেখা যাচ্ছে। এভাবেই কি মেয়েটা কাজ করে নাকি সবার সামনে? আশ্চর্য, শুধু ফেসটাই বিচ্ছি না, পুরো মানুষটাই এখনো বিচ্ছি হয়ে আছে। এখন ওকে আমি কিভাবে বলবো? হঠাৎ হাতের কাছে পেপার ওয়েটটা পেলাম, ওটাই টেবিলের উপর ঠাস করে ফেললাম। তাতেই ও চমকে গিয়ে কলমটা ওর হাত থেকে পড়ে গেল। তখন ও আমার দিকে তাকালো, আর আমি ওর চোখের দিকে তাকালাম একবার, আর ওর ওনার দিকে তাকালাম। ও আমার তাকানোর ভাবেই বুঝতে পারলো আমি কি বোঝাতে চেয়েছি। ও খুব দ্রুত ওনাটা ঠিক করলো। তার খুব লজ্জা পেয়েছে সেটাও বোঝা গেল। কাজ করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে, তখন ওকে কাজ থামাতে বললাম। মিস মাহি, আমার খাবারটা বেড়ে দিন। ওনার কথায় আমি শুধু অবাকই হচ্ছি, কিছু করার নেই, করতেই হবে। কিন্তু আমি এই প্রথম কাউকে খাবার বেড়ে দিব। খুব ভয় করছে যে ডেঞ্জারাস ম্যান, তাতে একটু ভুল হলেই তো কত বকা দিবে। ভাবতে ভাবতে খাবার বাড়া শুরু করে দিলাম। কিভাবে খাবার বাড়ছেন মহারানী? তাতে মনে হচ্ছে জীবনের প্রথম কাউকে খাবার বেড়ে খাওয়াচ্ছেন। গ্লাসে পানি ঢালতে গিয়ে মনে হচ্ছে পানিটুকু আমার গায়েই ফেলবে। বলতে বলতেই ও শিট, এটা কি করলে? বলতে গিয়ে চুপ হয়ে গেলাম ওর মুখটা দেখে। ভয়ে একদম চোখ বন্ধ করে আছে। কিছুটা হাসি পেয়ে গেল, তাও রাগী মুডেই বললাম, পরিষ্কার করে দাও। জি স্যার, তোতলাভাবে বললাম। শার্টটা পরিষ্কার করার সময় স্যারের অনেক কাছে চলে আসলাম, আর স্যার আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই লোকটা এভাবে তাকিয়ে কি দেখে কে জানে। কাজ করার সময় বুঝতে পারছিলাম উনি আমার দিকে একভাবে তাকিয়ে আছেন। ও আমার অনেক কাছে চলে এসেছে, অনেক কাছ থেকে দেখছি ওকে। ইচ্ছে করছে না, থাক, এখন ইচ্ছে করলেও কিচ্ছু করা যাবে না। তারপর দুজনে একসাথে লাঞ্চ শেষ করলাম। ওকে করতে বাধ্য করেছিলাম। কাজ করতে করতে ছুটির সময় হয়ে গেছে। ওকে বললাম আমার স্যুটটা পরিয়ে দিতে। ও আরো একবার অবাক হলো। শেষ পর্যন্ত এটাও? এখন তো মনে হচ্ছে আমি ওনার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট না, প্রাইভেট বউ। উফ, আমার তো ডাউট হচ্ছে একজন পিএর ডিউটির মধ্যে আদৌ কি এমন ধরনের কাজ পড়ে। আমি তার কাছে গিয়ে স্যুটটা পরিয়ে দিলাম। তো বাকি যে কাজগুলো আছে সেগুলো কাল আমাকে কমপ্লিট করে দেবেন, এখন আসতে পারেন। বেরিয়ে আসলাম। উফ, সারাটা দিন এই গন্ডারটার সামনে বসে কাজ করতে করতে ক্লান্ত আমি। তারপর অফিস থেকে বেরিয়ে পড়লাম। সামনে গিয়ে ট্যাক্সি বা সিএনজি ধরতে হবে, তাই হাঁটতে শুরু করলাম।
কিছু দূর যেতেই মনে হলো কেউ আমার পেছন পেছন আসছে। পেছনে ঘুরে তাকালাম কিন্তু কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল ভেবে সামনে একটা ট্যাক্সি পেয়ে গেলাম। বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বিছানায় গিয়ে একটু গা এলিয়ে দিলাম। তারপর মা রুমে এসে আমার উপর চিৎকার করে উঠল। কিরে, তুই কি দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছিস? আজ 2 দিন ধরে দেখছি এক ওয়াক্ত নামাজ কালাম পড়ছিস না, ব্যাপারটা কি? মা, সবকিছু হচ্ছে ওই গন্ডারটার জন্য। এত পরিমাণ কাজের চাপ দিচ্ছে যে আমি টয়লেটে যাওয়ার সময়টুকু পাই না। চুপ কর পাজি মেয়ে, আমি এসব কিছু শুনতে চাই না। কাজের জায়গায় কাজ, আর নামাজ কালামের জায়গায় নামাজ কালাম? ঠিক আছে মা জননী, তাই হবে। এবার অন্তত একটু রেস্ট নিতে তো দাও। নে। তুই তো এখন একটু আমাকে সময়ও দিস না। সত্যিই তো, কাজের চাপে এখন মাকেও ঠিক মতো সময় দেওয়া হয় না। বেচারি সারাদিন একা থাকে বাড়িতে। এত বলি যে একটু পাশে পাশের আন্টির সাথে গিয়ে গল্প করে এসো, সেটাও শুনবে না। মাকে নিয়ে যে কি করি না। ভাবছি এই ফ্রাইডেতে মাকে নিয়ে ঘুরেতে বেড়াবো। রেস্ট নিয়ে উঠে এসার নামাজ পড়লাম। তারপর মা খেতে ডাক দিল। খেতে বসে আমি আর মা কথা বলছি। মাহি, কাল একবার আমার সাথে এতিমখানায় যেতে পারবি? কিভাবে যাব মা? কাল তো অফিস আছে, নতুন এমডি স্যার তো ছুটি দিবে না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একাই যাব। আমি যেতে পারতাম কিন্তু ইচ্ছে করেই না বললাম, কারণ আমি জানি মা কেন যাবে। প্রতি বছরে 2 বার মা এতিমখানার বাচ্চাদের খাওয়ায়, আমার জন্মদিনে আর ওই লোকটার জন্মদিনে। আমি বুঝি না এত কিছুর পরেও মা ওই লোকটাকে এখনো কিভাবে এত ভালোবাসে। আমার বুদ্ধি হবার পর থেকে ওই লোকটাকে কখনো বাবা বলে ডাকিনি, কিন্তু তবুও মাকে কখনো আমি বাধা দেইনি, কারণ সে জীবনে অনেক কষ্ট পেয়েছে। তাই মা যেভাবে ভালো থাকতে পারে আমি তাকে সেভাবেই ভালো থাকতে দিই। খাওয়াটা শেষ করে আমি শুতে চলে গেলাম। মায়ের কাছে গেলাম না, কারণ সে এখন একা থাকতে চাইবে। আজকে রাতে খুব শান্তির ঘুম দিলাম, তাই খুব ভোরে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ শেষে মায়ের ঘরে গেলাম। দেখলাম মা বসে কোরআন শরীফ পাঠ করছে। আমি বসে শুনছিলাম। পাঠ শেষ হলে মায়ের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। তারপর মা নাস্তা রেডি করলো আর আমি নাস্তা শেষ করে অফিসে চলে আসলাম। আর মা দুপুরে এতিমখানায় যাবে বাচ্চাদের খাওয়াতে। ভাবছি বুলডগটা আজকে আর কি কি করাবে আমাকে দিয়ে। তারপর চলে গেলাম চেম্বারে। গুড মর্নিং স্যার। সে ফোনে কথা বলছিল। আমার দিকে বিরক্তির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর বলল, হোয়াট ইজ দিস? দেখতে পাচ্ছিলেন যে ফোনে কথা বলছিলাম, তাহলে কথা বলা শেষ হওয়ার পর আপনার গুড মর্নিংটা বলা উচিত ছিল। স্যার আপনিই তো বলেছিলেন যে আমি অফিসে এসে আপনার রুমে ঢুকেই আপনাকে যেন মর্নিং বলি। রাগে কিছু বলতে গিয়ে থেমে গেলেন। আজব, যান এখান থেকে। ওকে স্যার। দাঁড়ান, বসুন। এখানে অফিসের কিছু রুলস রয়েছে যেটা কাল থেকে সবাইকে মেনটেইন করতে হবে, আর সেটা দেখার দায়িত্ব আপনার। আজকে সবাইকে জানিয়ে দিন। ওকে স্যার। ছেলে মেয়ে উভয় স্টাফকে ব্ল্যাক আর হোয়াইট প্যান্ট শার্ট পরতে হবে? ইয়েস, সবাইকেই। অবশ্য কিছু আনকালচার্ড থাকতে পারে, তাদের জন্য অনেকটা কষ্টকর হতে পারে, কিন্তু তাও সবাইকে এগুলোই পড়তে হবে। কথাটা নিশ্চয়ই উনি আমাকে বললেন। উনি কি ভাবেন আমি আনকালচার্ড? আমি কতটুকু কালচার্ড সেটা আমি ওনাকে দেখাবো। আমি বাইরে চলে এসে সবাইকে জানালাম। এটা কি করে সম্ভব? আমরা যারা 2-3টা বাচ্চার মা, তারা কিভাবে এগুলো পড়বো? ফরেনার কান্ট্রি থেকে পড়াশোনা করেছেন, তার জন্যই এরকম আর কি। আর তাছাড়া আমাদেরও তো এগুলো শিখতে হবে, কারণ আমাদের কোম্পানির শাখা এখন বাইরের কান্ট্রিতেও থাকছে, আর তাদের সাথে ওঠা বসা করার জন্য আমাদের এগুলো শেখা জরুরি। এখন সবাই কাজে যাও, কাল থেকে রুলসগুলো সবাই ফলো করবে। আমি আমার চেম্বারে এসে কাজ শুরু করলাম। যাক, এই সুযোগে মহারানীকে একটু মডার্ন ড্রেসে দেখতে পারবো। কবে যে এই মহারানীকে আবার রানী সাজে দেখতে পারবো। মাহি, আমার চেম্বারে আসুন। 5 মিনিটও হয়নি বসেছি, অসহ্য। ওনার রুমে ঢুকলাম। ইয়েস স্যার। আমার জন্য 1 কাপ চা করুন। শুরু হয়ে গেছে ওনার হুকুম। ইচ্ছে করছে মাথাটা একদম ফাটিয়ে দিই। বকতে বকতে চাটা বানিয়ে নিয়ে এলাম। এই নিন ধরুন। দিন। এটা চা নাকি গ্লুকোজ? এত মিষ্টি কেন? ধরুন। আপনি কি মেয়ে মানুষ নাকি অন্য কিছু? 1 কাপ চাও ঠিক মতো বানাতে পারেন না?
কি এত বড় কথা! এবার আমার নারীত্ব নিয়ে কথা বলছে, তাই আর চুপ করে থাকতে পারলাম না। আপনার কি কোনো ডাউট আছে? থাকলে ক্লিয়ার করতে পারেন। কথাগুলো বলেই জিহ্বা কামড়ে ধরলাম। হায় হায়, এটা কি বললাম আমি? ছি ছি ছি! স্যার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। লজ্জাতে চায়ের কাপটা হাতে নিয়ে বেরিয়ে আসলাম। মেয়েটা কি বলে গেল? থাকলে ক্লিয়ার করতে পারেন? ও এখন ওই বাচ্চাই আছে। ছি ছি ছি! এটা কি বলে ফেললাম আমি? শালার গন্ডারটার জন্য আমার মাথাটা পুরাই নষ্ট হয়ে যাচ্ছে। বলতে বলতে চায়ের কাপে চুমুক দিলাম। ছি! ওনার খাওয়া চা আমি খাচ্ছি। আসলেই তো চাটা একদম শরবত মনে হচ্ছে। সব ওনার জন্য হচ্ছে। উফ! তখন ওনাকে বকতে বকতে 4 চামচ চিনি দিয়ে ফেলেছি আমি। ও খোদা! ওনার জন্য আমি পুরো পাগল হয়ে যাব। না চাচ্ছু, আমি আর ওখানে যেতে চাই না। ওখানে গেলে যে আমার সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়ে। ওই স্মৃতিগুলো মনে পড়লে আমার চারপাশ অন্ধকার লাগে। আমি সহ্য করতে পারি না। তুমি যাও, গিয়ে সব কিছু দেখে শুনে আসো। ঠিক আছে, রাখছি। স্যারকে কালকের ফাইলগুলো দেওয়ার জন্য স্যারের রুমে এসেছি। দেখলাম উনি কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আমার দিকে যখন তাকালো তখন দেখলাম চোখ দুটো লাল হয়ে আছে। রাগে লাল হয়ে আছে নাকি কান্না করার কারণে লাল হয়ে আছে সেটা বুঝতে পারলাম না, কিন্তু চোখ থেকে এখনো পর্যন্ত পানি পড়েনি। ও মাই গড! আমি তো রুমে ঢোকার সময় নক করে ঢুকিনি। এর জন্য না জানি এখন আবার কি বলে। তবে ওনার মুখ দেখে তো মনে হচ্ছে না উনি রেগে আছেন। যেভাবে আমার দিকে তাকিয়ে আছে তাতে তো মনে হচ্ছে চোখ দুটোতে অনেক কথা জমে আছে, যেটা উনি আমাকে বলতে চাচ্ছে। ধুর, কি সব ভাবছি আমি। মাহি, তোমাকে যদি জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করতে পারতাম, তাহলে হয়তো একটু হলেও শান্তি পেতাম। ও ও তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বসো মাহি। এটা আমি কি শুনলাম? উনি আমাকে এত সুন্দর করে তুমি বলে বসতে বলছে? আ কি হলো, হা করে আছো কেন? ও হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি কালকের ফাইলগুলো কারেকশন করা হয়ে গেছে, সেগুলোই দিতে এসেছি। এই যে। হ্যাঁ দাও। ঠিক আছে। ওকে স্যার, আসছি। না জি। না, কিছু না, যাও। ওকে স্যার, বেরিয়ে আসলাম। কি হলো কিছুই বুঝতে পারলাম না। আজকে ওনাকে এমন লাগলো কেন? তবে ওনাকে যতটা কঠোর ভেবেছি অতটাও না। স্যারকে দেখলাম ওনার রুম থেকে বেরিয়ে ম্যানেজারের সাথে কথা বলে বেরিয়ে গেলেন। হ্যাঁ বাবা, বলো। চাচ্ছু, আমি সেই দিনই ওখানে যাব যেদিন অসমাপ্ত কাজের সমাপ্ত করতে পারবো আর ওদের উপযুক্ত শাস্তি দিতে পারবো। আমিও সেই প্রতীক্ষাতেই আছি বাবা, রাখছি। কাজ শেষ করে বাসায় ফিরলাম। এসে দেখলাম মা বসে আছে। মনে হলো মা মাত্রই এসেছে। মা, তোমার আসতে এত দেরি হলো যে? আর বলিস না, রাস্তায় এত পরিমাণ জ্যাম, কতক্ষণ যে বসেছিলাম গাড়িতে। তুমি যাও, ফ্রেশ হয়ে কিছু খেয়ে রেস্ট নাও, আমিও যাচ্ছি। তারপর রাতে খেতে বসে কথা বলছি। তুই একটু সাবধানে চলাফেরা করিস তো মা। আমার না কিছুদিন ধরে কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগছে তুই বাইরে বেরোলে। তোমার তো শুধু আমাকে নিয়েই যত বাজে চিন্তা। অকারণে এত টেনশন করে বলেই তো কিছুদিন পর পর অসুস্থ হয়ে পড়ো তুমি। না রে, তুই বুঝবি না। তার উপর আজকে কি হয়েছে জানিস? বাসায় ফেরার সময় মনে হলো কেউ আমার পিছু নিয়েছে। পুরো রাস্তা আসার সময় এরকম মনে হয়েছে। মায়ের কথা শুনে আমারই এখন চিন্তা হচ্ছে। আমারও তো কিছুদিন এরকম মনে হচ্ছে। যাই হোক, মাকে আমার বিষয়টা কিছুই বললাম না, না হলে আবারও বাড়তি টেনশন করবে। খাবার খেয়ে রুমে এসে কালকে পরে যাওয়ার জন্য প্যান্ট আর শার্টটা ন্যারো করলাম। তারপর ল্যাপটপে কিছু কাজ করে শুয়ে পড়লাম। সকালে উঠে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। মা আমাকে দেখে রেগে আগুন। মাহি, তুই আবার এসব ড্রেস পরা শুরু করেছিস? এইগুলো পরে তুই একদম অফিসে যাবি না বলে দিলাম। মা মডার্ন ড্রেস আপ একদমই পছন্দ করে না। মা, এগুলো কি আমি ইচ্ছে করে পড়ছি নাকি? নতুন স্যার নিয়ম করেছে, আজ থেকে এগুলো পরে সবাইকে অফিসে যেতে হবে। তোর এই নতুন স্যারটাকে আমার একদমই ভালো লাগছে না। আজকালকার ইয়ং জেনারেশনের ছেলেদের তো মেয়েদের টাইট ফিটিং ড্রেস দেখতে খুব মজা লাগে। তুই কিন্তু সাবধানে থাকবি। একদম ঠিক বলেছো। আচ্ছা মা, এখন আসি কেমন? আজকে খুব স্মার্ট হয়ে সেজেগুজে অফিসে আসলাম। সবাই আমাকে কেমন হাঁ করে দেখছে, বুঝতে পারছি অনেক সুন্দর লাগছে আমায়। আরে মাহি নাকি? আজকে তো তোমার চোখ থেকে চোখ সরাতে পারছি না, পুরো প্রেমে পড়ে গেলাম আমি। হয়েছে হয়েছে, এখন অফ যাও। আর থ্যাঙ্কস।
এখন যাচ্ছি বুলডগের চেম্বারে, তাকে দেখাতে যে আমি কতটুকু কালচার্ড। গুড মর্নিং স্যার। উনি বসে একটা ফাইল দেখছিলেন। গুড মর্নিং। উনি আমাকে মর্নিং বলার সময় একবার তাকিয়ে মাথা নিচু করতে গিয়ে আবারও দ্বিতীয়বার তাকালেন। বুঝতে পারলাম অবাক হয়েছে, মজা পেলাম, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে কেমন শয়তানি মুচকি হাসি দিলেন। বুঝতে পারলাম না কি জন্য। বাহ, দেখতে তো বেশ লাগছে, কিন্তু ও কি জানে এই ড্রেস আপ পরার রুলটা আমি কেন করেছি? জানতে পারলে বাচ্চাটা হয়তো ভুলে ওইগুলো পরে আসতো। মাহি, আমাকে এক গ্লাস পানি দিন তো। আমাকে দেখে নিশ্চয়ই বিষম খেলো। দিচ্ছি স্যার, এই নিন। গ্লাসটা আমাকে দেওয়ার সময় ইচ্ছে করে ওর হাতে হাত ধাক্কা দিলাম, যাতে পানিটুকু আমার শার্টে এসে পড়ে, আর সেই বাহানায় ও আমার কাছে আসবে শার্টটা পরিষ্কার করে দিতে। এটা কি করলে? এতটা কেয়ারলেস তুমি কি করে হও? অসহ্য, মুছে দাও। এটা কি হলো? ওনার ধাক্কা লেগে তো পানি পড়লো আর আমাকেই বকা দিল, শালা উগান্ডা। জি স্যার, দিচ্ছি। আমি পরিষ্কার করে দিচ্ছি, আর উনি গরুর মতো চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। উফ, আর নিতে পারছি না, ওনার জন্য আমার জীবনটা পুরো টিস্যু পেপার হয়ে যাচ্ছে। হয়েছে স্যার। এখন যাও এখান থেকে। চলে আসলাম। ধুর, আর ভাল লাগে না, প্রতিদিন সকাল সকাল ওনার ঝাড়ি, আর নিতে পারছি না আমি। আমি জানি তোমার খুব খারাপ লাগছে মাহি, কি করব বলো, আবার মেজাজটাই যে এমন। কি খবর মাহি, দিনকাল কেমন যাচ্ছে? চোখের সামনে ফানি শো দেখতে পাচ্ছ না? ফানি শো? ও হ্যাঁ, বুঝতে পেরেছি। আসিফ আমাকে বলেছে। কি আর করার, বস মানুষ, সহ্য তো করতেই হবে। তবে তোমার জায়গায় আমি হলে স্যারকে ইমপ্রেস করার চেষ্টা করতাম। আরে মানুষ মানুষকে ইমপ্রেসড করতে পারে, কিন্তু মানুষ হয়ে একজন গন্ডারকে কিভাবে ইমপ্রেস করব? দারুণ বলেছ। তবে অনেক সময় যে যেমন তার সাথে তেমনই করতে হয়। কিভাবে? উফ মাহি, সবকিছুকে ভেঙে বোঝাতে হবে। আমি আসছি। আরে নীলা, যা চলে গেল, কিন্তু কি বলে গেল? যে যেরকম তার সাথে তেমনই করতে হয়। বুঝতে পেরেছি। ও থ্যাংক ইউ ডিয়ার, আজ থেকেই গন্ডারটার ট্রিটমেন্ট শুরু। লাঞ্চ টাইমে গন্ডারটার ফোন আসলো, নিশ্চয়ই খাবার সার্ভ করে দেওয়ার জন্য ডাকছে, তাই আগে থেকেই তার ব্যবস্থা করে রেখেছিলাম। স্যারের রুমে গেলাম। স্যার আসবো? এসো। আর খাবারটা সার্ভ করে দিব, তাই তো? এক্ষুনি দিচ্ছি স্যার, আপনি বসুন। এবার আমাকে দিয়ে খাবার সার্ভ করানো ঝাল টের পাবা। ওয়েট, প্রত্যেকটা আইটেমে এত পরিমাণ ঝাল দিয়েছি যে সারাদিন পানি খেলেও কাজ হবে না। নিন স্যার, শুরু করুন। অদ্ভুত, আজকে বলার আগেই করা শুরু করে দিল। তাহলে বাচ্চাটার অভ্যাস হয়ে যাচ্ছে। গুড। তুমিও বসো আমার সাথে। না না, আমি খাবো না। রাখি চোখে তাকালো আমার দিকে। আসলে মা খাবার দিয়ে দিয়েছে তো, ওগুলো না খেলে মা বকবে। আপনি খান না। বাচ্চা মানুষ তো, তাই না খেলে মা বকবে? ঢং। ঠিক আছে ঠিক আছে, যান। ও গড, বড় বাজা বেঁচে গেছি। চলে আসলাম চেম্বারে। এখন শুধু দেখা আর অপেক্ষায় আছি ঝালে বুলডগটা কিভাবে ডান্স দেয়। উফ, তরকারিটা এত পরিমাণ ঝাল হয়েছে যে মুখ পুরো জ্বলে শেষ হয়ে যাচ্ছে। এটা আর খাওয়া যাবে না, অন্যগুলো খাই। আর সহ্য করতে পারছি না, প্রত্যেকটা আইটেম এত এত ঝাল। আজ বাড়ি গিয়ে শেফের কপালে দুঃখ আছে। মা গো, মরে যাব, পানি খেয়েও কোনো কাজ হচ্ছে না। উঠে দাঁড়িয়ে পেছনের গ্লাসে হাত দিয়ে মাথা ঠেকিয়ে দাঁড়ালাম। গ্লাসে মাহিকে দেখা যাচ্ছে, কিন্তু মাহি আমার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন? আমি সামনে ঘুরে তাকালাম, ও সাথে সাথে ও চোখ ফিরিয়ে নিল। তার মানে ওই কি? আমার আর বুঝতে বাকি রইল না। মাহি, তুমি কল্পনাও করতে পারবে না এখন তোমার কি অবস্থা হবে। আমি ওকে ফোন করে আসতে বললাম, ও ভেতরে আসলো। হ্যাঁ স্যার, বলুন। খাবারগুলো সরাও। কেন স্যার, আপনি খাবেন না? জি স্যার, এক্ষুনি সরাচ্ছি। ঝালে নাক মুখ চোখ সব লাল হয়ে আছে, বেশ হয়েছে একদম। ও যখন খাবার সরাচ্ছিল, আমি তখন ওর হাত ধরে টান দিয়ে গ্লাসের সাথে মিশিয়ে ওর কোমরটা চেপে ধরলাম। ও
ও কিছু বলার আগেই ওর ঠোঁটে আমার ঠোঁট চেপে ধরলাম। যতক্ষণ পর্যন্ত আমার ঝাল না কমছিল ততক্ষণ পর্যন্ত ওকে কিস করে যাচ্ছিলাম। ও আমাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এইভাবে কতক্ষণ করছিলাম জানি না। অনেকক্ষণ পর যখন ঝাল কমলো তখন ওকে ছেড়ে দিলাম। ও পুরো রোবট হয়ে দাঁড়িয়ে আছে। আমি চেয়ারে এসে বসলাম। পানি খেতে গিয়ে থেমে গেলাম। ভাবলাম এখন ঠোঁটে ওর ছোঁয়া আছে, তাই আর খেলাম না। ওর দিকে তাকালাম, ওকে দেখে খুব হাসি পাচ্ছে। বুঝলাম অনেক বড় শখ খেয়েছে। ও এখনো রোবট হয়ে দাঁড়িয়ে আছে। বেচারি আমাকে জব্দ করতে গিয়ে নিজেই কুপোকাত। আমি উঠে ওর সামনে দাঁড়ালাম। ওকে বললাম, এরপর থেকে যেন ঝালটা আরো বেশি হয়। ও আমার দিকে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। কি কথাটা মনে থাকবে তো? কারণ ঝালের পরিমাণটা বেশি হলে কিসটাও অনেকক্ষণ ধরে করতে পারবো। কথাটা ওর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বললাম। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারলাম না, দৌড়ে নিজের চেম্বারে চলে আসলাম। ইস, বাচ্চাটা খুব লজ্জা পেয়েছে। এটা তো মাত্র শুরু, রিয়া। এরপর থেকে যে আরো কত কি রোমান্টিক অত্যাচার সহ্য করতে হবে, ইউ হ্যাভ নো আইডিয়া। না, এভাবে আর সহ্য করা যায় না। উনি ওনার লিমিট ক্রস করে ফেলেছে। আজকে আমি চাকরি ছেড়ে দিব। কি ব্যাপার? ও কি রেজিগনেশন লেটার লিখছে? সেরকমই তো মনে হচ্ছে। কিন্তু ওকে তো এখান থেকে যেতে দেয়া যাবে না। কিভাবে ওকে আটকানো যায় বুঝতে পারছি না। আচ্ছা, আগে আসুক। দরজায় নক করলাম। যখনই ওনাকে বলতে যাব তখন উনি বলল, এখনকার সময় যখন তখন ভালো জব পাওয়া খুবই টাফ। তার উপর বছরের মাঝামাঝি সময়। বাই দ্য ওয়ে, তোমার বাসায় তোমার মাকে কি বলবে কি জন্য চাকরিটা ছেড়েছো? সত্যি তো, যে কোম্পানিতে 2 বছর ধরে চাকরি করছি সেটা আজ আমি কেন ছাড়লাম? প্রশ্ন করলে কি বলবো তখন? আর মিথ্যাও তো বলতে পারবো না। চাকরিটা ছাড়লে কোনো প্রবলেম ছিল না, কারণ নানু এমনিতেই আমাদের দায়িত্ব নিতে চায়, কিন্তু মা সেটা চায় না। তাই আমাকে চাকরি করে মাকে নিয়ে আলাদা থাকতে হয়। আর কিছুই করার নেই, চাকরিটা করতেই হবে। ওনাকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। যাক, তাহলে আটকাতে পারলাম। আরে, কাঁদতে কাঁদতে বাচ্চাটা চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে। ওকে এখন একটু ইজি করতে হলে বাইরে নিয়ে যেতে হবে। আর এমনিতেও বাইরে একটা কাজ আছে, সেখানে যেতে হবে। ওকে সাথে নিয়ে যাব। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে। এরকমটা হবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। ফোন আসলো, চোখ মুখে মুছে ফোন পিক করলাম। হ্যালো, মাই স্পিকিং। আমার চেম্বারে আসো। কিছু না বলে ফোনটা রেখে দিলাম। তারপর নিজেকে কিছুটা কন্ট্রোল করে ওনার রুমে গেলাম। বাইরে থেকে 2 জন ক্লায়েন্ট আসবে। একটা হোটেলে মিট করতে যাব, জরুরি মিটিং আছে। সেখানে তোমাকে আমার সাথে যেতে হবে। ওখানে একটা ফাইল আছে, ওটা নাও। আর আমাকে স্যুটটা পরিয়ে দাও। এবার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। রাগে চোখ গরম করে ওনার দিকে তাকিয়ে আছি। কি হলো? কিছু না বলে স্যুটটা পরিয়ে দিলাম। তারপর ওনার সাথে বেরিয়ে পড়লাম। রহিম, তোমাকে এখন ড্রাইভ করতে হবে না, আমি নিজেই করব, তুমি থাকো। আমি সিটে গিয়ে বসলাম। মাহি অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে, তাই জোরে হর্ন দিলাম। ও চমকে উঠল। গাড়ির হর্নের আওয়াজ পেয়ে পেছন সিটে বসতে গেলাম। হঠাৎ করে উনি গাড়ি টান দিয়ে চলে গেল। এবার আমার মেজাজ আবারও চরমে উঠে গেল। কি হলো এটা? উনি বারবার এভাবে আমাকে হ্যারাস কেন করছে? ওনার এসব কার্যকলাপ আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। বলতে বলতে উনি গাড়ি নিয়ে ব্যাক করে আমার সামনে আসলো। তারপর সামনের দরজা খুলে দিয়ে বলল, আমি কোনো ড্রাইভার না যে পেছনের সিটে গিয়ে বসতে হবে। এটা একটা কমন সেন্স। রাগের কারণে ইচ্ছে করছে পেছনে বসতে, তাই বলে এরকম করবে? রাগে গজগজ করতে করতে ওনার পাশে গিয়ে বসলাম। গাড়ি চালানোর সময় উনি এমনভাবে ব্রেক করলো যে আরেকটু হলেই চিল্লায় বললাম, কেউ এভাবে গাড়ি চালায়? তার জন্য সিট বেল্টটা বাঁধতে হয়। ওহো, আমি তো সিট বেল্ট বাঁধিনি। নিজেই লজ্জা পেলাম। তারপর নামি দামি একটা হোটেলে ঢুকলাম। আগে থেকে টেবিল বুক করা ছিল, সেখানে গিয়ে বসলাম। ওয়েটারকে ডেকে একটা কোল্ড কফি আর একটা হট কফি অর্ডার করলো। আজব ব্যাপার, উনি কি কোল্ড কফিটা আমার জন্য অর্ডার করলেন? আমি তো কোল্ড কফি খাই, আর কোথাও গেলে তাড়াতাড়ি করে গরম চা বা কফি খেতে পারি না। খেতে দিলেও সেটাকে ঠান্ডা শরবত করে এক চুমুক দিয়ে গিলে খাই। ওয়েটার কফি নিয়ে আসলো। আমি দেখতে চাচ্ছিলাম উনি আমাকে কোন কফিটা দেয়। আরে, উনি তো আমাকে কোল্ড কফিটাই দিলেন। অদ্ভুত তো, উনি কিভাবে জানলো? আমি প্রশ্ন করলাম ওনাকে।
আপনি কি করে জানলেন আমি কোল্ড কফি খাই? কিভাবে আবার? সব সময় দেখি তুমি অফিসে এটাই আনতে বলো। বাচ্চা মানুষ তো, তাই তাড়াতাড়ি গরম কিছু খেতে পারো না। কি বাচ্চা মানে? কিছু না, খাও। তার মানে অফিসে বসে উনি আমাকে সব সময় খেয়াল করে, কিন্তু কেন? শুধু আমার সাথেই কেন উনি এরকমটা করে? ওনার ভাবগতি উদ্দেশ্য আমি কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর দুজন জাপানিজ আসলো, বুঝতে পারলাম ওরাই আমাদের ক্লায়েন্ট। আমরা কথা বলছি ওদের সাথে ইংরেজিতে। আজকে আমাদের অনেক বড় একটা অর্ডার এসেছে ওদের থেকে, তাই ওরা আমাদের সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ালো। আমার দিকে যখন একজন ব্যক্তি হাত বাড়ালো, আমি হাত মেলানোর আগেই উনি তার হাতটা ধরে হ্যান্ডশেক করলো। তারপর আমার দিকে চোখ বড় করে রাগি চোখে তাকালো। আমি জাস্ট অবাক হলাম। ওনারা চলে যাওয়ার পর আমার দিকে উনি এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, আমি ছাড়া তুমি অন্য কোনো ছেলেদের হাত ধরবে না, না হলে খুব খারাপ হবে বলে দিলাম। আমি বুঝলাম না উনি কেন আমার সাথে এমন করছে, কেন আমাকে নিয়ে উনি এতটা পজিটিভ হচ্ছেন। আর নিজে যেটা করলো, আজ তার জন্য একটাবার সরি পর্যন্ত বললো না, উল্টো আমাকে এসে শাসাচ্ছে। হাউ স্ট্রেঞ্জ। তারপর সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চালিয়ে উনি একটা পার্কের সামনে গিয়ে থামলো। গাড়ি থেকে নেমে সোজা পার্কের ভেতর ঢুকে গেল। আমি আর না দাঁড়িয়ে থেকে ওনার পেছন পেছন চলে আসলাম। তারপর উনি একটা ফাঁকা জায়গা দেখে একটা বেঞ্চে গিয়ে বসে পড়লো। আমাকে একবার বসতেও বললো না। উনি বসে স্যুটটা খুলে আমাকে ধরিয়ে দিলেন। আমিও চাকরানির মতো সেটা ধরলাম। খেয়াল করলাম উনি একটা ফ্যামিলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেখানে বাবা মা বাচ্চা ছেলেটাকে নিয়ে খেলছে, আর আমি আমার মতো চারপাশটা ঘুরে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। মোটা এখন একটু হালকা লাগছে। কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখলাম উনি নেই। আরে কোথায় গেল? চারপাশে তাকিয়ে খুঁজলাম, কোথাও দেখলাম না। আবার আমাকে রেখে চলে গেল না তো? আমি তাড়াতাড়ি বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমার রাগ হচ্ছে নাকি হাসি পাচ্ছে বুঝতেই পারছি না। উনি গাড়ির সাথে হেলান দিয়ে ললিপপ খাচ্ছে। আমি ওনার সামনে গেলাম। উনি আমাকে দেখে ললিপপ যে হাতে ছিল সেই হাত আমার দিকে বাড়িয়ে দিল। ছি, ইয়াক! উনি ললিপপটা চেটে এখন আমাকে দিচ্ছে। কি জঘন্য একটা মানুষ! আপনি ভাবলেন কি করে আপনার খাওয়া ললিপপ আমি খাবো? হোয়াট? আমি আমার স্যুটটা যাচ্ছি, ললিপপ দিচ্ছি না। আমার স্যুটটা তোমার কাছে। তাই তো। আর আমি কি ভাবলাম, ছি কি লজ্জার বিষয়। এই নিন। যাক, তাও ভালো রাস্তার মাঝে আর পড়িয়ে দিতে বলেনি। এইটুকু কমন সেন্স অন্তত আছে। তারপর আমরা গাড়িতে উঠলাম। উনি আমার দিকে একটা কিটক্যাট এগিয়ে দিলেন। বাহ, এটা যে আমার ফেভারিট সেটাও জেনে গেছেন। ভালো তো। আমি কিটক্যাটটা আর না নিয়ে পারলাম না। সেটা দেখে উনি মুচকি হাসলেন। এতক্ষণ পর মহারানীর মুড ঠিক হলো। অলরেডি অফিস টাইম শেষ। আমাকে সামনে নামিয়ে দিন, আমি চলে যাব। আমি কি তোমাকে একবারও নেমে যেতে বলেছি? আমি একাই যেতে পারবো, গাড়ি থামান। কি হলো, গাড়ি থামান না কেন? উনি হঠাৎ করে এমনভাবে গাড়ি থামালো, আমরা সিটে বসেই অনেক জোরে ঝাঁকি খেলাম। বুঝতে পারলাম সেরকম ভাবে রেগে গেছেন। আমার দিকে কিরকম রাক্ষসের মতো তাকিয়ে আছে। আমি তো ভয় পুরো ঠান্ডা। আবারও কি জোর করে করে বসবে নাকি? উফ! আমি তাড়াতাড়ি মুখ চেপে ধরলাম। উনি আমার দিকে সত্যি এগিয়ে আসছেন। এবার আমি ভয়ের চোখ বন্ধ করলাম। না, উনি তো কিছুই করছে না। আমি চোখ খুললাম। উনি আমার দিকে সেই রাক্ষসের মতো করে তাকিয়ে আছে, আর গাড়ির দরজাটা খোলা। তারপর উনি বললেন, নামো। আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আর এমন জায়গায় নামিয়ে দিয়ে গেল যে রাস্তায় একটা রিক্সাও পাওয়া যায় না। এখন আমাকে এতখানি রাস্তা হেঁটে যেতে হবে। অসভ্য লোক একটা। আমি হাঁটছিলাম, তখন 2-3টা বখাটে ছেলে আমাকে একা দেখে আমার পিছু নিল। আমি ওদের দেখে এক দৌড়ে আমার বাড়ির সামনে এসে পড়লাম। এত জোরে দৌড় দিয়েছি মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। অবশ্য একটা উপকার তো হয়েছে, তাড়াতাড়ি পৌঁছতে তো পারলাম, না হলে কচ্ছপের মতো হাঁটতে হাঁটতে আসতাম। কত দেরি হতো কে জানে। হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলাম। মা আমার এইরকম অবস্থা দেখে দৌড়ে আসলো। কে রে, তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? এভাবে হাঁপাচ্ছিস কেন? উফ মা, তোমার প্রশ্নের কারণে তো আমি আরো হাঁপিয়ে যাচ্ছি। আগে একটু দম তো নিতে দাও, তারপর বলছি। হ্যাঁ, তুই বস, আমি পানি নিয়ে আসি। নে ধর। দাও। তারপর পানিটুকু খেয়ে একটু স্থির হয়ে বসলাম। এদিকে মা প্রশ্ন করেই যাচ্ছে। মাকে আমি থামিয়ে বললাম, বলছি মা, বলছি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর খেতে বসে বলছি। আচ্ছা যা। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর মা খেতে ডাক দিল। তারপর খেতে বসে রাস্তার বখাটে ছেলেগুলোর কথা বললাম। মা তো শুনে বলল, এখন থেকে আমি ফেরার পথে এগিয়ে নিয়ে আসবো। মা আজকে তো কোনো গাড়ি পাইনি, তাই
তারপর মাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে রুমে চলে আসলাম। এরপর ঘুমানোর জন্য যত চেষ্টা করছি তত আজ সকালের কথা মনে পড়ছে, ভুলতেই পারছি না। রাত 10:45-এ আমার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজটা সেই আগের নাম্বার থেকেই এসেছে। আর ইউ রেডি ফর রোমান্টিক অত্যাচার? আমি রিপ্লাই করলাম, কে আপনি? নো SMS। আমি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। তারপর সকালে অফিসে গিয়ে দেখলাম সবাই মিষ্টি খাচ্ছে। কারণ জানতে চাইলাম, সবাই বলল আজকে স্যারের বার্থডে, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। আমি ওনার চেম্বারে যাব কালকের ফাইলটা দেওয়ার জন্য। তখন ম্যানেজার বলল, মাহি, স্যার আজ অফিসে আসবেন না, আপনাকে ফাইলটা নিয়ে ওনার বাসায় যেতে বলেছে। ও আচ্ছা, এখন ওনার বাসায় যেতে হবে আবার? কিন্তু আমি তো ওনার... চিন্তা করো না মাহি, স্যার অলরেডি তোমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। ওমা, তাই নাকি? ঠিক আছে, কিন্তু আমার তো এখানেও বেশ কিছু কাজ আছে। আপনি স্যারকে বলে দিন আমি অফিস আওয়ার শেষ করে তারপর দিতে যাব। ওকে। চেম্বার এসে কাজ শুরু করে দিলাম। হঠাৎ করে মনে হলো স্যার ওনার চেম্বারে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকালাম, কিন্তু কই, স্যার তো নেই। তাহলে আমার এরকম মনে হলো কেন? আমি কি স্যারকে মিস করছি? কি সব ভাবছি আমি, নিজের মনে কাজে মন দিলাম। কাজ শেষ করে ওনার বাসায় যাওয়ার জন্য গাড়িতে উঠলাম। ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমি প্রথম এত বড় বাড়ি দেখলাম, বিশাল জায়গা নিয়ে ওনার বাড়ি, আর বাড়ির সামনে অনেক বড় বাগান, আর তার উল্টো পাশে অনেক বড় পুল। কিন্তু পুল সাইডে এত লোকজন কেন? তার মানে উনি বাসায় বার্থডে পার্টি অ্যারেঞ্জ করেছেন? হায় হায়, আর আমাকে আজকে আসতে হলো? হঠাৎ একটা লোক এসে বলল, ম্যাডাম, আপনি কি মিস মাহি? জি। স্যার ওইদিকে আছে, আমার সাথে আসুন। আমাকে পুল সাইডে নিয়ে যাওয়া হলো। সেখানে উনি ওনার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক হাতে নিয়ে বসে গল্প করছেন। দেখলাম ওনার বন্ধুরা ওনাকে বলছে, আশফি, তোমাকে কিন্তু এখন আমাদের সাথে এই স্পেন পার্টিতে পার্টিসিপেন্ট করতে হবে। আরে এগুলো তো তোমাদের জন্যই, তোমরা আজকে যত পারো খাও। না না না, সেটা কি করে হয়? তোমার বার্থডেতে তোমাকে রেখেই এনজয় করব। নো পসিবল, তোমাকে তো থাকতেই হবে। নাও নাও, শুরু করো। এগুলো বলেই ওরা ওনাকে কিছুটা জোর করেই 2-3টা গ্লাস খাইয়ে দিল। তারপর হঠাৎ আমার দিকে চোখ পড়লো, কিন্তু নো রিয়াকশন। উনি স্বাভাবিকভাবে চোখ ফিরিয়ে নিয়ে নিজে থেকে ওদের সাথে ড্রিঙ্ক করা শুরু করলো। এভাবে অনেকগুলো ড্রিঙ্ক নেওয়া শুরু করলো। আমি আর কি করব, চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, ভালোই লাগছিল। তারপর পেছনে তাকালাম, উনি নেই। অসহ্য, এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমি? আর উনি হুট করে কোথায় চলে গেল? কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, ম্যাম আপনাকে ডাকছেন, উনি বাগানের ওই পাশে আছে, আপনি যান। তারপর আমি গেলাম, গিয়ে দেখলাম বাগানের ভেতরটাও মরিচ বাতি দিয়ে সাজিয়েছে সুন্দর করে। কিন্তু এখানে কে? ওনাকে দেখলাম উনি এক সাইডে ড্রিঙ্ক হাতে নিয়ে বসে আছে চেয়ারের মতো একটা সিটে, আর সিটটা এতটাই উঁচু ছিল যে উনি বসেই আমার সমান হাইট লাগছে। কিন্তু আমি ভাবছি সিটটাই উঁচু বেশি নাকি উনি বেশি লম্বা। যাই হোক, ভাবনা বাদ দিয়ে ওনার কাছে গিয়ে দেখলাম উনিই বেশি লম্বা। স্যার? উনি আমার দিকে তাকালেন। আমি বললাম, এই যে ফাইলটা। কিন্তু উনি শুধু আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আজ প্রথম আমি ওনার চোখের দিকে তাকালাম। সত্যিই মনে হচ্ছে ওনার চোখে অনেক প্রেম। আমি ওনার চোখের অনেক গভীরে হারিয়ে যাচ্ছি। হঠাৎ এক ঝটকায় আমাকে ওনার কাছে টেনে নিয়ে আমার কোমর জড়িয়ে ধরলেন বসা থাকা অবস্থাতেই। তখন আমার ঘোর ভাঙলো। কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে স্যার, প্লিজ ছাড়ুন আমায়। স্যার নয়, আশফি, আশফি বলে ডাকো। ওনার মুখ দিয়ে মদের গন্ধ আসছে, আমার আর সহ্য হচ্ছে না। প্লিজ ছাড়ুন আমাকে, নাহলে আমি চিল্লাবো কিন্তু। কথাটা বলার সাথে সাথে উনি আমাকে আরো শক্ত করে ধরলেন। কি চিল্লাবে? চিৎকার করলে এখানে কে আসবে শুনি? আমাকে তো তোমার মানুষ বলে মনে হয় না, তাই না? আমি তোমার কাছে আসলে তোমার অসহ্য লাগে। আর আসিফ, ওকে তোমার খুব ভালো লাগে। ও যখন তোমার হাত ধরে তোমার গাল টেনে দেয় তখন খুব শান্তি লাগে তোমার। আমার সাথে কথা বলার সময় তোমার মুখে কথা থাকে না, হাসি বন্ধ হয়ে যায়, খুব ভালো লাগে ওকে। আমি ওনার কথা শুনে অবাক হয়ে গেলাম। এসব কি বলছে উনি? আপনি কি বলছেন এসব? আসিফ শুধুমাত্র আমার বন্ধু, এর বেশি কিছুই না। তাহলে আমার সাথে তুমি কেন এমন করো? তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি সেটা কেন বোঝো না মাহি? তোমাকে ছাড়া আমার যে থাকা অসম্ভব। তোমার জন্যই যে আমার দেশে আসা। আমি সহ্য করতে পারছি না যখন তুমি অন্য পুরুষের সাথে কথা বলো, অন্য কারো হাত ধরো।
শুধুমাত্র আমার চোখের সামনে তোমাকে রাখার জন্য নানা রকম বাহানায় তোমাকে আমার কাছে ডাকি, আর সেই তুমি সব সময় আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াও। কেন বলো তো? তুমি কি আমার চোখ দেখে একটা বারের জন্য বোঝনি এই চোখে তোমার ভালোবাসা পাওয়ার আকুলতা? নাকি বুঝেও না বোঝার ভান করো? কোনটা? আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না, তবে এটা বুঝতে পারছি ওনার নেশা হয়ে গেছে। এই মুহূর্তে আমার নিজেরই মাথা কাজ করছে না, ওনাকে কিভাবে কন্ট্রোল করব। হায় খোদা, তুমি আমাকে কেমন পরিস্থিতিতে ফেললে। স্যার, আপনার সেন্স স্বাভাবিক নেই, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার অনেক নেশা হয়ে গেছে। নেশা হয়ে গেছে? হ্যাঁ, আমার মাহির ভালোবাসা পাওয়ার নেশা হয়ে গেছে, মাহিকে কাছে পাওয়ার নেশা হয়ে গেছে। আমি ওনার থেকে বারবার দূরে সরার চেষ্টা করছি, আর উনি বারবার আমায় কাছে টেনে নিয়ে আসছে। কি যা তা বলছেন আপনি এসব? ছাড়ুন আমাকে, আপনি আপনার সীমার বাইরে চলে যাচ্ছেন। কি বললে তুমি? সীমার বাইরে? মাহি, তোমার মনে কি আমার জন্য একটুও ফিলিংস নেই? এতটুকু ভালোবাসো না আমাকে? কথাটা বলেই আমার কোমর ধরে উনি অনেক জোরে টেনে ওনার কাছে টেনে নিয়ে এনে বললেন, কি হলো বলো? আমি তখন থেকে আমার দুহাত দিয়ে গায়ের সবটুকু জোর দিয়ে ওনাকে ছাড়ানোর চেষ্টা করছি। উনি তাতে খুব রেগে গিয়ে আমার ওনার দুহাত দিয়ে সরিয়ে আমার পেছনে ধরে ওনার এক হাতের মুঠোয় আমার দুটো হাত শক্ত করে ধরলেন। ওনার কাছে এগিয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর কিছুক্ষণ পর উনি আমার শার্টের বাটমের দিকে তাকিয়ে ওটা খোলার জন্য হাত বাড়ালেন। আমি ভয় পেয়ে এটাই ভেবে নিলাম আজকেই আমার সব কিছু শেষ। আমি চিৎকার করে ওনাকে বলছি, প্লিজ ছাড়ুন আমায়। কিন্তু চারপাশে মিউজিকের আওয়াজে কেউ আমার চিৎকার শুনছে না। আমি কান্না করে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করে বলেছি, আপনার পায়ে পড়ি, আমার এত বড় ক্ষতি করবেন না। কিন্তু উনি আমার কোনো কথাই কানে নিচ্ছেন না। হঠাৎ উনি আমার শার্টের দ্বিতীয় আর তৃতীয় বাটনগুলো খুলে ফেললেন। আমি দেখলাম উনি আমার বুকের ডান পাশের তিলটার দিকে তাকিয়ে আছেন। আস্তে আস্তে সেটার দিকে উনি মুখ বাড়াচ্ছেন তিলটা কিস করার জন্য। তখন খেয়াল করলাম আমার হাত দুটো উনি হালকাভাবে ধরে আছে। আমি সেই সুযোগে হাত ছাড়িয়ে অনেক জোরে ওনায় ধাক্কা দিয়ে বললাম, আমি আপনাকে ভালোবাসি না, আর না কোনোদিন ভালোবাসবো। উনি নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে গেলেন, অনেকটা ব্যথাও পেয়েছেন। আমি সেখান থেকে দৌড়ে চলে আসতে লাগলাম। পরে দাঁড়িয়ে গেলাম, পেছন ঘুরে দেখলাম উনি ব্যথায় নিচে শুয়ে কাতরাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না কি করব, ওনাকে গিয়ে টেনে তুলবো নাকি চলে যাব। তখন ওনার প্রতি আমার একটা আলাদা মায়া কাজ করলো। আমি ওনার কাছে গিয়ে টেনে তুলতে চাইলাম, কিন্তু উনি আমাকে ধাক্কা দিয়ে উঠে পুলের সাইডে চলে গেলেন। কিছুক্ষণ পর আমি সেখানে গেলাম। আরে আশফি, এতক্ষণ কোথায় ছিলে? আমরা তোমার গান শোনার অপেক্ষায় আছি। তোমার জন্মদিনে তোমার কণ্ঠে গান না শুনলে কেমন হয়? আশফির হঠাৎ আমার দিকে চোখ পড়লো। তারপর উনি একজনকে ডেকে গিটার নিয়ে আসতে বলল। অদ্ভুত মানুষ উনি, এই সেন্সে উনি গাইবেন গান? তারপর উনি গিটার নিয়ে পুলের পাশে চেয়ারে গিয়ে বসলেন। গানটা তোমাকেই ডেডিকেট করলাম। मेरी किस्मत के हर एक पन्ने पे मेरे जीते जी बाद मरने के मेरे हर एक कल हर एक लम्हे में तू लिख दे मेरा उसे हर कहानी में सारे किस्सों में दिल की दुनिया के सच्चे रिश्तों में जिंदगानी के सारे हिस्सों में तू लिख दे मेरा उसे ऐ खुदा जब बना उसका ही बना ऐ खुदा जब बना उसका ही बना। গানটা গাওয়ার সময় ওনার চোখ দিয়ে পানি পড়ছিল। গান গাওয়া শেষে উনি উঠে চলে গেল বাসার ভিতর। আমিও যখন ফিরে আসব তখন হাতে ফাইলটা দেখে মনে হলো ফাইলটা খুব ইম্পর্টেন্ট, ওনাকে দিয়ে আসা উচিত। এদিকে নিজে যাওয়ার সাহস পাচ্ছিলাম না, আবার অন্য কারো হাতে দিয়ে পাঠানোর ঠিক হবে না, কারণ ফাইলটাতে কোম্পানির কিছু সিক্রেট ইনফরমেশন আছে। তাই নিজেই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কারণ ড্রয়িং রুমে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, দেখলাম উনি দেয়ালে টাঙানো একটা ছবির সামনে দাঁড়িয়ে আছে আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ছবিটা দেখে মনে হলো ওনার বাবা মা হবে হয়তো।
উনি কিভাবে যেন বুঝতে পারলো আমি দাঁড়িয়ে আছি, ছবিটার দিকে তাকিয়ে বলল, অজস্র পরিমাণ ড্রিঙ্কস করলেও আমার সেন্স একেবারে অস্বাভাবিক হয় না। আমি শুনে কিছু না বলে সোফার উপর ফাইলটা রেখে বেরিয়ে আসলাম বাইরে। তখন ড্রাইভার এসে বলল, ম্যাডাম স্যার আপনাকে পৌঁছে দেওয়ার কথা বলেছে আমাকে। এত কিছুর ভেতরেও উনি এটা খেয়াল রেখেছে। আমি বাসায় চলে আসলাম, মাকে কিছু বলতে পারলাম না। কিরে, আমি চিন্তা করে মরে যাচ্ছি, এত দেরি করলি কেন? অফিসের অনেক কাজ ছিল, তাই দেরি হলো। মা, আমি রুমে গেলাম, ভালো লাগছে না। মাহি, তুই ঠিক আছিস তো? কিছু হয়েছে? না মা, ঠিক আছি আমি, আমার খুব ক্লান্ত লাগছে। তারপর আমি ঘরে চলে আসলাম, কোনোরকম ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। মা অনেকবার খেতে রাখছিল, আমি গেলাম না। মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে, আর বারবার কানে ওনার কথাগুলো বাজছে। একটা কথাই বেশি ভাবছি আমি, উনি এটা কেন বলল আমার জন্য দেশে আসা? উনি কি আমাকে আগে থেকে চিনতেন? কিন্তু কিভাবে? উনি তো থাকতেন জাপান, উনি বড় হয়েছেন ওখানে, তাহলে আমাকে কি করে আগে থেকে চিনবে? উনি কি নেশার ঘোরেই বলল? তা কি করে হয়? উনি তো নিজেই বলল ড্রিঙ্ক করলেও ওনার সেন্স ঠিক থাকে। নাকি এটাও উনি নেশার ঘোরেই বললেন? উফ, আর ভাবতেই পারছি না, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ঘুমোতে চাইলাম কিন্তু কোনোভাবে ঘুম আসছে না। সকাল হয়ে গেল, আজ রাতে ঘুমটা ভালো হয়নি। উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে ভাবছি, হঠাৎ মা এসে বলল, তুই এখনো বসে আছিস? রেডি না হয়? অফিসের সময় পার হয়ে যাচ্ছে তো, অফিস যাবি না? না, যাব না। কেন, কি হয়েছে? ছুটি নিয়েছিস? শরীর ঠিক আছে তো? না মা, এমনি ভালো লাগছে না। তুমি এত টেনশন নিও না তো, আমি একদম ঠিক আছি। মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ নিচে গাড়ি থামার শব্দ পেলাম। জানালা দিয়ে দেখলাম স্যারের গাড়ি। সর্বনাশ, উনি কি এখানে চলে আসলো? আমি এক দৌড়ে নিচে চলে আসলাম, তারপর দেখলাম ড্রাইভার নামলো। ম্যাডাম, স্যার আপনাকে নিয়ে যেতে বলেছেন। তোমার স্যারকে বলো আমি যাব না। ড্রাইভার স্যারকে ফোন দিয়ে বলল। কি রে, কে এসেছে? আর তোর ফোন বাজছে, ধর। স্যার ফোন করেছে, আমি রিসিভ করলাম। 10 মিনিটের ভেতর অফিসে দেখতে চাই, খুবই আর্জেন্ট। আর যদি না আসো তাহলে আমি চলে আসব। আর আমি আসলে কি হতে পারে সেটা এখন একটু হলেও আইডিয়া করতে পেরেছো? ফোনটা কেটে দিল। যেভাবে থ্রেট করলো তাতে উনি অস্বাভাবিক কিছু করতেই পারে। কে রে, কি সমস্যা? অফিসের বস তোর জন্য গাড়ি পাঠিয়েছে, আবার ফোন করে কি বলছে তোকে? মা, আমি ফিরে এসে সব কিছু বলবো, এখন আমাকে যেতে হবে। আমি রেডি হয়ে অফিসে গেলাম। আজকে আর মর্নিং জানানোর জন্য ওনার চেম্বারে যায়নি। উনিও আজকে আর আমায় ডেকে পাঠায়নি। আর আজকে একবারের জন্য আমার দিকে তাকাননি। আমি বারবার ওনাকে লক্ষ্য করছি, কেন যেন ওনার এই ব্যবহারটা আমি নিতে পারছি না। তারপর দেখলাম নীলাকে ওনার চেম্বারে যেতে। আমি ওদেরকে লক্ষ্য করছি, স্যার ওর সাথে অনেক ফ্রিভাবে কথা বলছে, অনেক হাসাহাসি করছে দুজনে। আমার চেম্বারের দিকে উনি একবারও তাকাচ্ছেন না যে আমি ওনাদের দিকে তাকিয়ে আছি, দেখছেন না? আমার একদমই এই দৃশ্যগুলো সহ্য হচ্ছে না। এখন যেটা করলো সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। স্যার ওকে একটা ছোট্ট গিফট বক্স দিল। দেওয়ার সময় উনি আর চোখে বারবার আমার দিকেই তাকাচ্ছিল। গিফট বক্স থেকে ঘড়ি বের করলো, সেটা উনি নিজে ওর হাতে পরিয়ে দিল। আমি চোখ সরিয়ে নিলাম, এটা একটু বেশি বেশি হয়ে গেল মনে হচ্ছে। নীলা বেরিয়ে এলো, ও আমার কাছেই আসছে, অনেক খুশি খুশি লাগছে ওকে। মাহি, আই এম সো হ্যাপি। এই দেখো, স্যার আমাকে এই ঘড়িটা গিফট করেছে আর সেটা নিজেই পরিয়ে দিয়েছে। ঘড়িটা অনেক দামি ব্র্যান্ডের, তাই না? সুন্দর। তো এটা তোমাকে স্যার কি উপলক্ষে গিফট করলো? আমাদের কোম্পানি অনেক বড় একটা অর্ডার পেয়েছে আমাদের কাজে দক্ষতার জন্য, তাই স্যার খুশি হয়ে এটা দিয়েছে। তাহলে তো সবাইকে দেওয়া উচিত, তোমার একা দিল কেন তোমায়? তা তো জানি না, মেবি স্যার আমার উপর ইমপ্রেসড হয়েছে। খুশিতে নাচতে নাচতে চলে গেল। একদিনই ইমপ্রেস হয়ে গেছে, ঢং। যা খুশি করুক, আমার কি। কিন্তু আমি আর এখানে কাজ করব না, আজকেই ছেড়ে দেবো। রেজিগনেশন লেটার নিয়ে ওনার কাছে গেলাম। আসতে পারি? আমি আর চাকরিটা করতে চাচ্ছি না, দয়া করে আমার রেজিগনেশন লেটারটা অ্যাকসেপ্ট করুন। উনি আমার দিকে একদমই তাকাচ্ছে না। গ্রহণ করব, কিন্তু এখন নয়, সন্ধ্যার পর। কেন সন্ধ্যার পর? কেন? আজকে সন্ধ্যায় আমার বাসায় একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছি,
সেদিনকার ওই জাপানিজ ক্লায়েন্টের সাথে আমাদের অনেক বড় একটা ডিল ফাইনাল হবে, যেটার জন্য আমাদের কোম্পানি দেশে ফার্স্ট পজিশনে থাকবে, আর সেখানে তোমাকে প্রয়োজন হবে। তাই সন্ধ্যার পরেই তোমার লেটারটা গ্রহণ করে তোমাকে এইখান থেকে মুক্ত করে দেব। ওনার মুখে কথাটা এভাবে শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। কিন্তু আমার তো খুশি হওয়ার কথা, উনি বা কেন আমাকে এইভাবে কথাটা বললো? তার মানে উনি কি সত্যি? না, এইসব ভালোবাসা বলে কিছুই নেই, এইগুলো আমি বিশ্বাস করি না। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ, না কিছু না, এমনি। ঠিক আছে, আজকে লাঞ্চের ছুটি দিয়ে দেবো সবাইকে, সন্ধ্যায় চলে এসো। আসছি। আজকে তোমাকে সত্যি মুক্ত করে দেব, আর এখানে আসতে হবে না। আমার এমন ফিলিং হচ্ছে কেন, মনে হচ্ছে কিছু একটা হারিয়ে ফেলছি। যেমনই লাগুক, আমাকে আমার সিদ্ধান্তে অটল থাকতে হবে, দুর্বল হলে চলবে না। আমি আর আজকে কোনো কাজ করতে পারলাম না, কোনোভাবেই সময়টা পার করে দুপুরে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা ঘরে চলে আসলাম। মাহি, তুই এই সময় বাসায়? কোনো সমস্যা হয়েছে অফিসে? সকালেই বা কি হয়েছিল? তেমন কিছু না, আর্জেন্ট কাজ ছিল তাই ডেকে পাঠিয়েছিল। তুই কিছু লুকাচ্ছিস না তো? তুই তো আমার কাছে কিছুই লুকাস না, খুলে বল আমাকে কি সমস্যা। আজ 2 দিন দেখছি তুই গভীর চিন্তায় ডুবে থাকিস। সত্যি বলছি, কিছু হয়নি মা। আর শোনো, আজ সন্ধ্যা স্যারের বাসায় যেতে হবে। জাপান থেকে কিছু ক্লায়েন্ট আসবে, অনেক বড় একটা ডিল ফাইনাল করার জন্য। সেই উপলক্ষে একটা পার্টি থ্রো করেছে উনি, সেখানে আমাকে থাকতে হবে। আর তাই বলছি ফিরতে একটু লেট হবে, তুমি টেনশন করবে না। জাপান? এই জাপানই আমার জীবনের সব থেকে সুখের স্মৃতি, আর সব থেকে ভীতিকর স্মৃতি রয়েছে। কি বলে মা? না কিছু না, তুই যা, গোসল করে খেতে আয়। দাঁড়াও মা, তুমি কিছু একটা লুকাচ্ছ, আমাকে সত্যি করে বলো তো মা, কি বলে তুমি? বলছি। আমার আর তোর বাবার বিয়ের পর তোর বাবা আমাকে দেশে রেখে জাপানে চলে যায় বিজনেসের ভিসায়, কিন্তু আমি একা থাকবো বলে একটা বেবি দিয়ে যেতে চেয়েছিল। তোর বাবা ভেবেছিল ওইখানে যাওয়ার পর সুখবরটা শুনবে, কিন্তু তিনি নিরাশ হয়েছিলেন, কারণ কনসিভ করতে পারিনি আমি। এইদিকে ওইখানে যাওয়ার পর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল ওর, কোনো কিছু করতে পারছিল না, কোনো কাজও খুঁজে পাচ্ছিল না। তখন একজন প্রবাসীর সাথে দেখা হয় ওর, তাকে সব কিছু খুলে বলে। একটা সময় তার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায় তোর বাবার। উনি একটা ছোটোখাটো কাজেরও ব্যবস্থা করে ওকে। ওনার নাম ছিল আশরাফ চৌধুরী। আশরাফ ভাইয়ের কথা আমি আজও ভুলতে পারবো না, সারা জীবন ঋণী হয়ে থাকবো ওনার কাছে। তারপর তোর বাবার আস্তে আস্তে কিছু পুঁজি বৃদ্ধি পায়, তখন আশরাফ ভাই ওকে প্রস্তাব দেয় দুইজনে একসাথে একটা বিজনেস শুরু করবে। তোর বাবাও রাজি হয়ে যায়। একটা সময় বিজনেসটা অনেক বড় হয়, সেখানে অনেক বাঙালি কাজের সুযোগ পায়, কিছু চাইনিজও সেখানে জয়েন করে। এর ভেতরে তোর বাবা দেশে আসলো আমার জন্য। অনেক চেষ্টা করলাম আমরা, কিন্তু কোনোভাবেই বেবি নিতে পারলাম না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলল তোর বাবাকে আমার যে সমস্যা সেটা ঠিক হবে শুধুমাত্র ওর সাথে একটানা 6 মাস 1 বছর একসাথে থাকতে পারলে। তাই ও ঠিক করলো আমাকে ওইখানে নিয়ে যাবে। আমি ওইখানে যাওয়ার পর আশরাফ ভাইয়ের ফ্যামিলিও আমাদের কাছে চলে আসলো, আমরা সবাই একসাথে থাকা শুরু করলাম। তার ঠিক 7.5 মাস পর তুই আমার গর্ভে এলি, অনেক খুশি হয়েছিলাম আমরা। তুই হওয়ার পর তোর বাবার বিজনেসে অনেক সাফল্য আসতে শুরু করলো। আমার নামের প্রথম অক্ষর দিয়ে তোর বাবা তোর নাম রাখলো মাহি। অনেক ভালোই যাচ্ছিল সময়গুলো। আশরাফ ভাইয়ের একটা ছেলে ছিল, ভারী মিষ্টি ছিল, ও সবসময় তোর কাছে থাকতো। তোদের দুইজনকে আমি দেখাশোনা করতাম। আশরাফ ভাইয়ের বউও বাইরে চাকরি করতো, তাই আমাকেই দেখতে হতো ওকে। ও খুব বাধ্য ছিল আমার, মামনি বলে ডাকতো আমাকে। ওর যখন 11 বছর বয়স তখন তোর আর ওর বাবা ঠিক করলো তুই বড় হলে তোকেই ওনার ছেলের বউ করবে। আস্তে আস্তে সুখের সময়গুলো পার হয়ে যাচ্ছিল। তোর বাবার ভিতরেও অনেক পরিবর্তন আসতে শুরু করলো। অনেক রাত করে বাড়ি আসা, আমার সাথে সবসময় ঝগড়া করা, এমনকি কিছু কিছু রাত বাড়িতেও আসতো না। এইদিকে ওদের বিজনেসেও অনেক প্রবলেম শুরু হলো। মা প্লিজ, আর ভালো লাগছে না শুনতে, ওই লোকটার কোনো কথাই আমার শুনতে ইচ্ছে করছে না। এবার চুপ করো তো, আর শুনবো না আমি। আমি কি বলতে চেয়েছি তুই তো শুনতে চাইলি। হ্যাঁ, এখন আমার শোনার স্বাদ মিটে গেছে, আমি গোসলে গেলাম। কিন্তু একটা বিষয় আজও আমার কাছে অজানা, সেদিন আশরাফ ভাই কিভাবে জানতে পারলো যে আমরা বিপদে পড়েছি,
আর কি বলতে চেয়েছিল আমাকে? ওই দিন রাতে আশরাফ ভাইকে ওপরওয়ালা না পাঠালে আমি মাহিকে নিয়ে আর বেঁচে ফিরতে পারতাম না দেশে। ইস, মাহি যদি একবার পুরো কথাগুলো শুনতো তাহলে আজকে ওর কাছে অনেক কিছু পরিষ্কার হয়ে যেত। আর বিরক্তিকর নিয়ে কথাগুলো না শুনলে এটা ওর খেয়ালে আসতো যে আসিফও জাপানে থাকতো। মা খেতে দাও, ক্ষুধা পেয়েছে। আমি খাবার বেড়েছি, তুই আয়। আমি খাওয়া শেষ করে বসে একটু টিভি দেখছিলাম মুডটা ভালো করার জন্য। দেখতে দেখতে কখন যেন সোফায় ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যা হয়ে গেছে, মা ডাকাডাকি করছে। তোর নাকি পার্টিতে যাওয়ার আছে? তো রেডি হবি কখন আর যাবি কখন? কটা বাজে দেখেছিস? মা তুমি আমাকে আরো আগে ডাকবে না? অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমি তো তোকে কখন থেকেই ডাকছি, যা তাড়াতাড়ি যা। আমি গিয়ে তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে একটা ড্রেস পরলাম। সাজার সময়ও নেই আর মুডও নেই, তাই না সাজার মতো করেই সেজেই বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম আজকে তো কালকের থেকে আরো বেশি জাঁকজমক করে সাজিয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি। ভেতরে ঢুকে দেখলাম অফিসের সবাই চলে এসছে, শুধু আমিই লেট। ওনাকে কোথাও দেখছি না, উনি কোথায়? বলতে বলতে হঠাৎ আমার পাশে এসে দাঁড়ালেন। আমার পা থেকে মাথা অবধি দেখছে সে। এইভাবে কি দেখছে বুঝতেই পারলাম না। আমি নিজেকে একবার ভালো করে দেখলাম, কোনো সমস্যা আছে নাকি? কই, কোনো সমস্যা তো নেই। তাহলে উনি এইভাবে রেগে তাকিয়ে আছে কেন? এটা কিভাবে এসেছো তুমি? কোনো চয়েস নেই তোমার? এতটা আনস্মার্ট কেন তুমি? কোথায় কিভাবে আসতে হয় জানো না? মানে কি আমি খ্যাত? কি সমস্যা এখানে? কি খ্যাত মিন? উফ, উনি তো আবার ভদ্র মানুষ, এগুলো তো বোঝে না। খ্যাত মিন, খ্যাত মানে হচ্ছে কি বলি, খ্যাত মানে হচ্ছে আনস্মার্ট। ও তাই বলো? কি মুখের ভাষা! যাই হোক, এখানে দাঁড়াও, আমি আসছি। নিজে যেন প্রাইম মিনিস্টার। কিছুক্ষণ পর দুজন মহিলা আসলো। ম্যাম, আমাদের সাথে ভিতরে আসুন। ভেতরে যাব মানে? কোথায়, কেন যাব? স্যার আপনাকে ভেতরে নিয়ে রেডি করে দিতে বলেছে। রেডি মানে? আমি তো রেডি আছি। এই আমি কোথাও যাব না, যাও তোমরা। এটাকে রেডি বলে? সবাইকে দেখো আর নিজেকে দেখো তাকিয়ে। একটা পার্টিতে আসার জন্য কতটুকু সাজগোজ প্রয়োজন সেটাও তোমার জানা নেই। ওনার জন্যই তো আমার সাজগোজের মুড নষ্ট হয়ে গেছে, অসহ্য একটা। এই শুনুন, আমি যাব না যাব না যাব না, বাস। আমি এইভাবে অনেক কমফর্ট ফিল করছি। বাড়িতে বাইরে থেকে অনেক গেস্ট আসবে, আর তাদের সামনে তুমি আমার পিয়ে হয়ে যদি এরকম তোমার ভাষায় খ্যাত হয়ে যাও তাহলে আমি সেটা মেনে নেব না। তাই ভালোভাবে বলছি, ওদের সাথে যাও। ওনার কথাগুলো শুনে আমি অনেক ইনসাল্ট ফিল করছিলাম। আমি মোটেও খ্যাত না, তাই এক প্রকার বাধ্য হয়ে ওদের সাথে গেলাম। ওরা আমাকে একটা রুমে নিয়ে আসলো। রুমটা বেশ বড়। ওরা একটা গর্জিয়াস শাড়ি পরাতে আসলো আমাকে। এই এটা কি শাড়ি? শাড়ি কেন? আমি এই শাড়ি টাড়ি পরতে পারবো না। ম্যাম, স্যার এটা আপনাকে পড়তে বলেছে, প্লিজ পড়ুন, না হলে আমাদের এসে খুব বকবে। এগুলো উনি একটু বেশি বেশি করছে না? বেশ কিছুক্ষণ পর আয়নায় নিজেকে দেখলাম। ই, তোমরা এটা কি সাজিয়েছো আমায়? সাজ তো দেখে মনে হচ্ছে আজকে আমার বিয়ে। আমি ওদের এভাবে সাজিয়ে দিতে বলেছি। এ কি, নেকলেসটা কোথায়? কি হলো, তোমার কাছে একটা নেকলেস দিয়েছিলাম ওকে পরানোর জন্য, সেটা কোথায়? স্যার এই যে এখানেই আছে, আসলে বিছানার উপর ছিল তো খেয়াল করিনি। শাট আপ, যাও এখান থেকে, তোমাদের আর কিচ্ছু করতে হবে না। উনি একটা নেকলেস বের করলো বক্স থেকে। এ কি, এটা তো ডায়মন্ড নেকলেস। এটা কেন উনি আমাকে পরাবে? উনি ওটা নিয়ে আমার কাছে আসছে। আমাকে যখন পরাতে আসলো আমি পিছু সরে আসলাম। এটা আমি পড়তে পারবো না। কেন পড়াচ্ছেন এটা আমাকে? আচ্ছা, তোমার কি সব বিষয়ে ঝামেলা না করলে হয় না? পড়তে বলেছি, পড়বা ব্যাস, আর কোনো কথা শুনতে চাই না আমি। এটা বলেই ওর হাত ধরে টেনে এনে পরিয়ে দিলাম। এটা পরে ওকে এখন পরিপূর্ণ লাগছে। যাও এখন বাইরে যাও। এটা কি খুব দরকার ছিল? আজব মানুষ আপনি। আমি বাইরে চলে আসলাম। সবাই অনেক ডান্স করছে, আমি ওদের নাচ দেখছি দাঁড়িয়ে। মুড ঠিক থাকলে এতক্ষণ আমিও গিয়ে নাচা শুরু করে দিতাম। উনি আমার পাশে এসে দাঁড়ালো। কি নাচতে ইচ্ছে করছে? না, আমি চলে আসলাম ওনার কাছ থেকে। উনি সামনে চলে গেল। আরে মাহি, তোমাকে তো অসাধারণ লাগছে, মনে হচ্ছে আজকে বিয়ে করে ফেলি। চুপ করো তো, কি বলছো এসব? সত্যিই বলছি। আচ্ছা কম্পোকে একটা সেলফি তো নিতে দাও। আমি হঠাৎ সামনে খেয়াল করলাম উনি আমার দিকে রেগে তাকিয়ে আছে, আর আসিফের দিকে যেভাবে দেখছে তাতে মনে হচ্ছে বেচারাকে আজকে গোরস্থানে পাঠাবে। আমি ভয়ে আসিফকে বললাম, না থাক, কোনো প্রয়োজন নেই, ওইদিকে চলো তো, সবার সাথে গিয়ে কথা বলি।
আমি সবার সাথে কথা বলছি, হাসাহাসি করছি। আসিফ আমার পাশেই দাঁড়িয়েছিল। ওনার দিকে চোখ পড়লো, উনি এদিকেই আসছে। ভয়ে তো আমার কলিজার পানিই শুকিয়ে যাচ্ছে। এসে সবার সাথে একটু কুশলাদি বিনিময় করলো। মাহি, আমার সাথে এসো। আমি গেলাম। অনেক হাসাহাসি করেছেন, এবার চলেন আমার সাথে। ওরা চলে এসেছে। তারপর আমরা ওদের সাথে কথা বললাম, তারপর ডিলটা কমপ্লিট করলাম। আমি ওদের সাথে কথা বলছি, উনি চলে গেলেন। অ্যাটেনশন গাইস, আমার এই পার্টিতে আসার জন্য সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস। আজকের এই পার্টিটা দুটো অনারে দেয়া। একটা তো আপনারা আগে থেকেই জানেন, আর একটা কারণ হলো আজকে আমি আপনাদের সকলের সাথে আবার লাইফ পার্টনারের পরিচয় করিয়ে দেব। ইনফ্যাক্ট তার সাথে আজকে আমার এঙ্গেজমেন্ট।